এই যে আমরা স্বরবর্ণ পড়া শুরু করেছি, সেই ছোট্টবেলায় আমার বাপ ঠাকুরদা পড়িয়েছে, আমার স্কুলের মাস্টার পড়িয়েছে, এমএ পাস করেছি, বিএ পাস করেছি, বিএড করছি, কলেজে পড়াচ্ছি, বড় বড় চাকরি করছি। আচ্ছা, হ্রস্বই দীর্ঘইয়ের তফাৎটা কি? আমার বাবা আমাকে শেখাননি, আমার মাস্টারমশাই আমাকে ঠিক মতো বোঝাতে পারেননি। এইটুকু বুঝতে আমার অনেক সময় চলে গেল। এই যে হ্রস্ব উ দীর্ঘ উ, এর তফাৎটা কি? লি কেন হারিয়ে গেল? লি আর বাংলা বর্ণমালার তালিকায় নেই, আধুনিক বাংলা বর্ণমালার তালিকায় নেই, কেন তাকে বাদ দেওয়া হলো? এই যে উ আর অনুস্বার দুটোর উচ্চারণই তো এক, তাহলে কেন তাকে রাখা হচ্ছে? তাতে তফাৎটা কোথায়? কোনটা কোথায় লিখব? একটি রয়েছে দন্ত ন, একটি রয়েছে মূর্ধন্য ন। আমাদের সমস্যায় ফেলে দেয় তো। আমাদের দুটো জ রয়েছে, একটি বর্গীয় জ, একটি অন্তস্থ জ, আমাদের সমস্যায় ফেলে দেয়। আমাদের তিনটি স রয়েছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। তো এই যে জটিল যে জিনিসটা অঙ্কের মতো আমাদের ভয় ধরিয়ে দেয়, এখনো লিখতে গিয়ে হাত কাঁপে তো। এই জিনিসগুলোই আমি সহজ সরল ভাষায় মানুষের সামনে তুলে ধরি। এটি হচ্ছে বাংলা বর্ণমালা নিয়ে আমার কাজ। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি এই বর্ণমালা নিয়েই কাজ করে যাচ্ছি। এবার বাংলার প্রকৃতি বলতে আমি কি বোঝাতে চাইছি? আমাদের ঘরের চারিপাশে যে সমস্ত গাছগুলি রয়েছে, সেই গাছগুলিকেই আপনাদের সামনে আমি তুলে ধরি, মানুষের সামনে তুলে ধরি। তাহলে ইয়ে বললাম, গাছগুলিকে আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের ভালো লাগছে না কথাগুলি। এবার আমি একটু সহজ ভাষায় বলি। এই যে এখানে যারা বসে রয়েছেন, আমার মা ঠাকুমা বয়সেও রয়েছেন, আমার বৌদি, আমার ছোট বোন, আমার দাদা বয়সে অনেকেই রয়েছেন। আচ্ছা, আমরা তো জানি ভূত চতুর্দশীর দিন 14 শাক খাওয়ার কথা আমার মা ঠাকুমা বলতেন। আমরা জানি তো 14 শাকের নামটা শুনেছি, এবং দেখবেন কোনো কোনো বাড়িতে এখনো 14 শাক খাওয়ার ব্যবস্থা রয়েছে। এবার যদি আপনাকে বলা হয় 14টা শাক কি কি, আপনি কি জানেন? আমি বুকে হাত দিয়ে বলছি, প্রত্যয়ের সঙ্গে বলছি, এখানে যারা বসে রয়েছেন আপনারা কেউ জানেন না। আমরা কি করি? আমরা বাজারে যাই, 14 শাক বলে যেটা বিক্রি হয় সেটা কিনে নিয়ে আসি। কিন্তু আপনার বাড়িতে, প্রত্যেকের বাড়িতে পঞ্জিকা রয়েছে, আপনি খুলে দেখবেন 14 শাকের তালিকা রয়েছে। সেই তালিকা খুলেও আপনি বুঝতে পারবেন না কোনটি নাম এখানে লেখা রয়েছে। কিন্তু আমরা 14 শাক খাই। আমার বাপ ঠাকুরদা খেয়েছিলেন, তার বাপ ঠাকুরদা খেয়েছিলেন, চলছে রীতি, কিন্তু আমরা চিনি না। আমরা আমাদের ইতিহাস হারিয়ে ফেলছি। আমি করি কি, ওই 14টা শাককে মানুষের সামনে তুলে ধরি, বলি এই যে দেখুন, এটি একটি শাক, আমার মা ঠাকুমা খেতেন, এটি বিষাক্ত নয়। নবপত্রিকা নামটা শোনা শোনা লাগছে তো। দুর্গাপুজোর সময় নবপত্রিকা লাগে। সেই নবপত্রিকা মানেটা কি? আরে 9টি গাছের পাতা, কলা পাতা দেওয়া হয়। আর কিছু জানি? জানি, যাদের বাড়ি দুর্গাপুজো হয় তারা জানি, আর নবপত্রিকার নাম জানি। তো কথা হচ্ছে, সেই নবপত্রিকা কোনগুলি, আমি সেগুলি মানুষের সামনে তুলে ধরে বলি, দেখুন আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি অশোক গাছ। এই অশোক গাছ হচ্ছে নবপত্রিকার একটি। এইবার অশোক, এই তো একটু আগে গান করে গেলেন, একটি দল রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে। এই যে অশোকে পলাশে বলছি, এই অশোক গাছটা আমরা কজন চিনি বলুন তো? কিন্তু আমি যদি এর সম্পর্কে কয়েকটি ইন্টারেস্টিং তথ্য দিই, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন আপনার চোখটা বলবে আমি অশোক গাছটাকে একবার দেখি, তার ফুলগুলো কেমন হয়। আমরা রামায়ণ পড়েছি তো, অনেকেই ছোট্টবেলায় পড়েছি, রামায়ণের গল্প শুনি, টিভিতে দেখেছি। ওই সীতা দেবীকে যে কাননে বন্দি করে রাখা হয়েছিল, রাবণ যে কাননে বন্দি করে রেখেছিল, সেই কাননটির নাম হচ্ছে অশোক কানন। সেই অশোকের কথাই রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটিতে গেয়েছেন। অশোক গাছটির আর কি কথা রয়েছে? আমরা অশোক ষষ্ঠী নামটি হয়তো অনেকেই শুনেছি, আমার মা ঠাকুমারা জানেন হয়তো অশোক ষষ্ঠী, সেখানে এই অশোক গাছের ফুল ব্যবহার করা হয়। আমরা জানি আয়ুর্বেদ শাস্ত্রে, অ্যালোপ্যাথিতে, হোমিওপ্যাথিতে অশোক গাছ ব্যবহার করা হয়, অশোকের ফুল ব্যবহার করা হয়, তার পাতা মূল ব্যবহার করা হয়। জানেন তো, একটি চমৎকার বিশ্বাস আছে মানুষের ভিতর প্রচলিত। অশোক মানে কি? অশোক, যে শোক নাশ করে।
তো ব্যাপারটা হচ্ছে, বিশ্বাস করে মানুষ এই গাছটি যদি বাড়িতে লাগানো হয় তাহলে সেই বাড়িতে শোকের ছায়া নেমে আসে না। তো এই যে আমি বললাম অশোক গাছ সম্পর্কে, আপনাদের মনে কি একটু আগ্রহ যাচ্ছে না সেই গাছটা একটু চিনি? আমি সেই কাজটাই করি। এবার আরো দুই একটি কথা রয়েছে। এই যে কথাগুলো বলছি এর সঙ্গে বইমেলার কি সম্পর্ক? আছে গো, আছে। বইমেলার দারুণ সম্পর্ক রয়েছে। এই জিনিসগুলো জানতে গেলে বই পড়তে হয়, প্রচুর বই পড়তে হয়, জানেন তো। অনেক জ্ঞানী গুণীজন আমার এই পেজের সঙ্গে যুক্ত রয়েছে। আমি বারবার পেজের কথা উল্লেখ করছি, এর একটিই কারণ, বইয়ের সঙ্গে সম্পর্ক। প্রচুর বই রয়েছে। এই যে বইমেলায় এসছি, গত বছর এসেছিলাম আপনাদের বইমেলায়, তো সেখানে বইয়ের কি সম্পর্ক। আমি একটি চরিত্রের নাম উল্লেখ করবো এখানে, হরিচরণ বন্দ্যোপাধ্যায়। নামটি আমাদের কাছে অনেকেরই অশোনা মনে হতে পারে। বঙ্গীয় শব্দকোষ নামে 2 খণ্ডের এইরকম বড় বড় অভিধান রয়েছে, জানেন তো। হরিচরণ বন্দ্যোপাধ্যায় ওই বই না বলে অভিধান দুটি সংকলন করেছিলেন। জীবনের 40টা বছর লাগিয়ে দিয়েছিলেন ওই অভিধানটি সংকলন করতে, এবং বৃদ্ধ বয়সে তিনি অন্ধ হয়ে গেছিলেন। কি অসাধ্য সাধন বলুন তো। এখন আমার কথা হচ্ছে, এই হরিচরণের কথা আবার কেন এলো? হরিচরণের কথা এই জন্য এলো, রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার ছিলেন, জমিদার বাড়ির সন্তান ছিলেন। তো বাংলাদেশের প্রতিশর, অনেক বইতে দেখবেন পাতিশর লেখা রয়েছে, সেখানে ছিল জমিদারের ক্ষেত্র। তো সেখানে হরিচরণ বন্দ্যোপাধ্যায় কাজ করতেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর গেছেন, গিয়ে দেখেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, সেরেস্তায় কাজ করেন। হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন, দিনের বেলায় না হয় তুমি সেরেস্তায় কাজ করো, রাতের বেলায় কি করো? প্রশ্নটা শুনবেন, রাতের বেলায় কি করো? দিনের বেলায় তো তুমি সেরেস্তায় কাজ করো, রাতের বেলায় তুমি কি করো? হরিচরণ বন্দ্যোপাধ্যায় বলেছিল, দরিদ্র ব্রাহ্মণ হরিচরণ বন্দ্যোপাধ্যায়, সে বলেছিল, দিনের বেলায় আমি সেরেস্তায় কাজ করি, রাতের বেলায় আমি সংস্কৃত চর্চা করি, এবং একটি বই লিখেছি, তার পাণ্ডুলিপি দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর একটু থমকে গেলেন, তো বললেন, দেখি তোমার পাণ্ডুলিপিটা। যাই হোক, পাণ্ডুলিপিটা নিয়ে আসলো, রবীন্দ্রনাথ ঠাকুর দেখলো, দেখে চলে গেলেন। ডাক পড়লো তার শান্তিনিকেতনে। কেন ডাক পড়লো? ওই যে পাণ্ডুলিপিটা দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেরেছিলেন ওকে প্রয়োজন আমার। সেই হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঠাকুর নির্দেশ দিয়েছিলেন, তোমাকে এই অভিধান রচনা করতে হবে। তো আমার কথা হচ্ছে, এখানে এই বইমেলার এই প্রসঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কথা এই জন্য প্রাসঙ্গিক, রাতের বেলায় তুমি কি করো। আমার পেশা, আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আপনার পেশা কি একটা রয়েছে নির্দিষ্ট, তার পেশার মধ্যে থেকেও আপনি অতিরিক্ত সময় আপনার মনকে জাগিয়ে রাখার জন্য, মনকে আনন্দ দেওয়ার জন্য কি করেন। বইমেলাটা সেই জন্য। এবার কথা আরেকটি এসে যায়। তো ধরুন এই বই মেলায় হাজারো হাজারো বই রয়েছে, আমিও কিন্তু বই কিনে নিয়েছি। এইবার কি হয় বলুন তো, বইগুলো নিয়ে না পড়া হয় না। এমনি তো বই কেনেই না মানুষ, তারপর আবার পড়াও হয় না। কিনে কি হয়, ওই আলমারি ভর্তি করা হয়। আবার অনেকের ঘরে আলমারিও নেই, লাইব্রেরি বললে ভালো হয়, যে নেই, ওই তক্তা পশুর পরে পড়ে থাকে, 2 দিন পরে নষ্ট হয়ে যায়, 2 দিন পরে বন্ধু বান্ধব নিয়ে যায়, কিলো দরে বিক্রি হয়। আমার কথা হচ্ছে, জানেন তো, একটি বই কেনার আগে আপনি একটু পড়াশুনো করুন, একটু বন্ধুদের সঙ্গে আলোচনা করুন। জানিস তো, আমি গাছগাছালি নিয়ে বই কিনবো, আমি মাছ নিয়ে বই কিনবো, আমি কবিতা নিয়ে বই কিনবো, বলতো কোন বইটা সহজ, কোন বইটা পড়লে আমি বুঝতে পারবো আপনার লেভেল কতটা, সেইটুকু আগে বুঝুন। অনেক চিন্তা ভাবনা করুন, একটি বই কিনুন, বাড়িতে গিয়ে পড়ুন, তবেই কাজে আসবে। আপনার হাজার হাজার টাকার বই কেনার প্রয়োজন নেই। এবার কথা হচ্ছে, বই তবু আমি বলবো, বই পড়তে গেলে কষ্ট লাগবে প্রথম দিকে মজা পেয়ে গেলে তো তার দারুণ মজা, সে কথা থাক। তো পবিত্র সরকার, ভাষাবিদ পবিত্র সরকারের একটি বিখ্যাত গল্প কি জানেন তো, এই কষ্ট আমরা কেন করব, বই পড়তে তো কষ্ট হয়, কেন আমরা কষ্ট করতে যাবো, আমি তো দিব্যি ভালো রয়েছি, কাজ করছি, টাকা পাচ্ছি, সংসার চলছে। পবিত্রবাবু একটি সুন্দর উদাহরণ দিয়েছেন, বলেছেন যে মেয়েরা এই যে কানে দুল পরে, নাকে পরে, ওটা ফোটাতে তো কষ্ট হয়, এবং ছোটবেলায় দেখতাম ওখান থেকে পুঁজ গলতো, রক্ত গলতো, মেয়েরা তো এই কষ্টটা সহ্য করে। তারপর
ওই ঘাটা শুকিয়ে যায় গো। সেখানে কানের দুল পড়লে চমৎকার লাগে, নাকে পড়লে চমৎকার লাগে। এইটুকু কষ্ট আপনাকে সহ্য করতে হবে গো। তারপর সমাজ আপনাকে স্বীকৃতি দেবে যে আপনি একজন ভালো আবৃত্তি শিল্পী, আপনি ভালো লেখেন, পড়েন, যে কাজ করুন, ভালো কথা বলতে গেলেও আপনাকে পড়তে হবে। তো সেই বইমেলার আয়োজন করা হয়েছে এখানে। তো আমার বন্ধু এবং এই আয়োজক সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রত্যেক বছর এই বইমেলা চলুক, আমরা আসব ছেলে মেয়েদের নিয়ে, এবং আমাকে বলার সুযোগ করে দিয়েছেন তার জন্য আবার ধন্যবাদ জানাই। সবাইকে প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন।